different type of receptors, like you know the free nerve ending. Free nerve ending means that is a মানে কি বলবো একটা নেকেড স্ট্রাকচার, কিছুই নেই। ফ্রি নার্ভ এন্ডিং মানে জাস্ট নার্ভের প্রজেকশন, সেখান থেকে সেন্সেশন আসছে। ওকে, সো ডিফারেন্ট টাইপ অফ রিসেপ্টার্স লাইক ফ্রি নার্ভ এন্ডিং, ওখান দিয়ে কি যায়, তোর পেন যায়, পেন সেন্সেশন যায়। নেক্সট কি আছে, নেক্সট হচ্ছে তোর নার্ভ এন্ডিং, তারপর সেখানে কিছুটা হচ্ছে এক্সপেনশন আছে। নার্ভ এন্ডিং আছে, তারপর কিছুটা এক্সপেনশন। ইট ইজ লাইক ইয়োর দ্য র্যাফিনি এন্ড অর্গান অ্যান্ড মেকেল ডিস্ক, মানে এন্ড তোর নার্ভ এন্ডিং আছে, তারপর কিছুটা তোর কি বলবো তোর একটা তোর প্রজেকশন আছে। ওকে, নেক্সট হচ্ছে কি না এনক্যাপসুলেটেড নার্ভ এন্ডিং, মানে হচ্ছে নার্ভ এন্ডিং ওটা হচ্ছে ভালো, মানে জামা কাপড় পরা, বুঝলি? এই যে নার্ভ এন্ডিং তার উপর একটা এরকম ক্যাপসুল করা আছে। যেমন হচ্ছে কি কি আছে না, এক্সাম্পল ইজ দ্য কর্পাসাল। নাম্বার কি কি কর্পাসাল আছে, মিজিনার কর্পাসাল অ্যান্ড কি আছে প্যাসিনিয়ান্স কর্পাসাল। দ্যাট ইজ এ টু কর্পাসাল, মানে নার্ভ এন্ডিং তাকে জমা পড়ানো আছে, মানে কর্পাসাল। ওকে, there is some specialized, like you know the hair cell for your hearing, rod and cones for your visions, so there is some specialized, and there is some receptors that are mixed with the nerve ending, like our taste bud. So here there is a different type of nerve ending. একটা হচ্ছে শুধু মানে জামা কাপড় পরা নয় শুধু, সেটা হচ্ছে ফ্রি নার্ভ এন্ডিং। দেন হচ্ছে একটু ভদ্রস্থ, জামা কাপড় পরেনি তাও একটু ভদ্রস্থ টাইপের, দ্যাট ইজ দ্য নার্ভ এন্ডিং উইথ এক্সপ্যান্ডেড টিপ। তারপর যে পুরো জামা কাপড় পরা, যেটা হচ্ছে কর্পাসাল, মেজিনার এবং প্যাসিনিয়ান কর্পাসালস। দেন দ্য ইউ নো দ্য টু টাইপ অফ লাইক স্পেশালাইজড ফর স্পেশাল পারপাস, যেমন রড কোন শুধু তোর দেখতেই তোর সাহায্য করে, আর কিছুতে তুই রড কোন দিয়ে ব্যবহার করতে পারবি না। হেয়ার সেল যেমন আমাদের কানে থাকে, অনলি ফর দ্য হেয়ারিং, ইউ নট মানে তুই ওকে দিয়ে আর কোনো কাজ করাতে পারবি না হেয়ারিং ছাড়া। তো দ্যাট ইজ দ্য অ্যানাদার লাস্ট থিং ইজ দ্য নার্ভ এন্ডিং উইথ দে আর অ্যাটাচড উইথ দ্য নার্ভ এন্ডিং, মানে রিসেপ্টার্স উইথ নার্ভ এন্ডিং, that is the our taste bud. Okay, so here the different type of receptor is there. aro ki tor classification kora jay, like you know the cutaneous receptors. Cutaneous mane bujhtei parchis, mane hocche in the skin, cutaneous skin, it like slow adapting and fast adapting. Slow adapting means hocche that is the makel disc and the rapidly end organ, and you know the rapidly adapting like two corpuscles like Pacinian and Mezinus corpuscle. তাহলে এটা হচ্ছে দুটো ভাগ, একটা হচ্ছে তোর কিউটিনিয়াস যেটা ফাস্ট অ্যাডাপ্ট করছে, একটা স্লো অ্যাডাপ্ট করছে, ঠিক আছে। অ্যান্ড অ্যানাদার ইজ দ্য পেন অ্যান্ড টেম্পারেচার। পেনটা কি বললাম আগে, ফ্রি নার্ভ এন্ডিং, দ্যাট ইজ দ্য পেন, অ্যান্ড ইন দ্য টেম্পারেচার ইট ইজ অলসো দ্য ফ্রি নার্ভ এন্ডিং। তাহলে কিউটিনিয়াস ভাগ করছি। আর হচ্ছে প্রোপিওসেপশন। প্রোপিওসেপশন মানে হচ্ছে ও বডিকে ইনফর্ম করছে দা বডিটা কোন দিকে আছে, বা মাসেলকে করছে যে মাসেলটা কোন দিকে আছে। সো দিস আর দ্য জেনারেল অ্যান্ড দ্য স্পেশালস। জেনারেল মানে হচ্ছে আগের দিন থেকে পড়েছিলাম মাসেল স্পিন্ডিল, গলগি টেন্ডন, দ্যাট ইজ দ্য তোর জেনারেল। আর স্পেশাল মানে হচ্ছে তোর ওই যে আগে তোকে পড়ালাম, দ্যাট ইজ দ্য হেয়ার সেল ইন দ্য স্যাকিউলস ফর হেয়ারিং। ওকে, দ্যাট ইজ দ্য প্রোপিওসেপশন। তুই দেখবি তোদের যখন প্রোপিওসেপশন পড়ানো হবে, রমবার্গ টেস্ট করানো হয়। যদি ম্যাক্সিমাম তোরা যখন ওয়ার্ডে ডিউটি করতে যাবি, ম্যাক্সিমাম পেশেন্ট আছে একটাই কমপ্লেন, ভাটাইগো। তখন আমরা একটা ভাটাইগোর জন্য টেস্ট করি, দ্যাট ইজ দ্য রমবার্গ টেস্ট। তো রমবার্গটা তোদের প্র্যাকটিক্যালের সময় করানো হবে, রমবার্গটা ডেমোস্ট্রেট করে দেখানো হবে। তো বিকজ দ্য আমাদের কানে যে কিছু তোর এন্ডোলিথ থাকে, দে আর রেসপন্সিবল ফর দ্য আওয়ার মুভমেন্ট। ওকে, তো কি হয়,
আমরা মুভমেন্ট করি তোর বাই কান থেকে আর চোখ দিয়ে। তো তখনই কি, যখন তুই যাদের কানে প্রবলেম হবে, মাথা ঘুরবে, তাদের তুই যখনই চোখটা বন্ধ করে দিবি, তখন দে আর অনলি ডিপেন্ড অন দ্য ইয়ার ফর দেয়ার জেনারেল যে বডি কি আছে, মাসলটা কোন পজিশনে আছে, তখন সে কি করবে, দুলতে শুরু করবে। দেন ইট ইজ কল দ্য রম্বাক টেস্ট পজিটিভ। ঠিক আছে, তোরা যখন ওয়ার্ডে ডিউটি করতে দেখবি 10টা পেশেন্ট দেখলে 3টে পেশেন্ট দেখবি কমপ্লেন নিয়ে আসবে ভাটাই করে। বললাম এবার তোদের যত উঁচু ক্লাসে উঠবি তত তোদের পড়তে হবে। বিভিন্ন ভাটাইগো আছে, সেন্ট্রাল ভাটাইগো, পেরিফেরাল ভাটাইগো। ঠিক আছে, তো ইউ শুড ক্লাসিফাই। ভাটাইগো শুধু কান থেকেও হতে পারে, ভাটাইগো স্ট্রোক থেকেও হতে পারে, তাই না? তো পড়তে হবে, জানতে হবে যে এই ভাটাইগোটা কী থেকে হচ্ছে। তুই দেখবি হয়তো তার মাথায় স্ট্রোক হয়ে আছে, তুই ভাটাইগো তাকে ভাটিন দিয়ে ছেড়ে দিলি, তারপর পেশেন্টটা বাড়ি গিয়ে দেখলো স্ট্রোক, আর ছেড়ে দেবে? ছেড়ে দেবে না। নেক্সট হচ্ছে তোর রিসেপ্টার্স ফর স্পেশাল, যেমন হচ্ছে ভিশন। ভিশনে কি আছে? রড অ্যান্ড কোনস। হিয়ারিংয়ে হেয়ার সেল বলিয়ে দিলাম, টেস্টে টেস্ট বার্ড, স্মেলে অলফ্যাক্টরি সেলস। ঠিক আছে, দ্যাট ইজ দ্য রিসেপ্টার্স। ওকে, অলফ্যাক্টরি সেলে দেখবি তোদের একটা পরীক্ষার সময় শর্ট এমসিকিউ পরে দেখবি পরীক্ষা ইয়েতে তোদের নিটে দেখবি একটা 14-15 বছরের ছেলে, অ্যাবসেন্স অফ স্মেল এই আছে, হোয়াট ইজ দ্য কজ? এর একটা হয়, সেটা হচ্ছে তোর ক্যালম্যান সিনড্রোম। ক্যালম্যান সিনড্রোমে অ্যাবসেন্স অফ স্মেল হয়। তো নিটে পরীক্ষায় প্রায় কিন্তু তোদের পরীক্ষায় প্রশ্ন আসে নিটে। Okay, now receptors for various for the visceral cells like baroreceptor, osmoreceptor and chemoreceptor. Baroreceptor কি আছে? baroreceptor আছে carotid sinus, এখানে থাকে আমাদের baroreceptors। পড়েছিস তো? তো সিরিয়াস পড়ানো হয়ে গেছে না? তাহলে এখন baroreceptor পড়েছিস তো? তোর বিপি কন্ট্রোল করে, আপ ডাউনটাকে কন্ট্রোল করে। নেক্সট হচ্ছে তোর osmoreceptors, অসমোসিস নিয়ন্ত্রণ করে, কি আছে? হাইপোথ্যালামাস। And next হচ্ছে chemoreceptors, that is the PO2, PCO2 এগুলো তোর নিয়ন্ত্রণ করে। সেগুলো হচ্ছে glomus cell in the carotid body. That is the classifications. So what is the mechanism by a transduction is occurs? তো তার জন্য আমরা কি করেছি? তার জন্য আমরা একটা রিসেপ্টর চয়েস করেছি। কি রিসেপ্টর চয়েস করেছি? এটা করেছি প্যাসিনিয়ান কর্পাসল। তুই স্যার এতগুলো রিসেপ্টর থাকতে আমরা Pacinian corpuscle কেন নিলাম? Because Pacinian corpuscle are big, so it is easy to study. They are numerous in our body, so they are easy to study, and their lies are beneath, underneath the skin, so they are easily accessible. That's 3 point favors the Pacinian corpuscle to study the how the transduction can occur. So কি হচ্ছে, তুই ধর একটা Pacinian corpuscle উপর কোন একটা স্টিমুলাস দিলি, তাহলে আমি কি বললাম? Pacinian corpuscle মানে হচ্ছে জামা পড়া। তাহলে এর একটা, এটা তোর রিসেপ্টরস আছে, এর উপর একটা জামা আছে। ঠিক আছে, একে বলা হয় আউটার ল্যামেলি। ওকে, এর নাম হচ্ছে আউটার ল্যামেলি। এর মধ্যে দুটো থাকে, একটা হচ্ছে আনমাইলিনেটেড নার্ভ। অবভিয়াসলি জামাটা যদি তুই খুলে দিস তাহলে তো আনমাইলিনেটেড হয়ে গেল, মাইলিনেশন নেই, আনমাইলিনেটেড নার্ভ। আর কি থাকে? নোড অফ র্যানভিয়ার, দুটো থাকে। এবার আমি একটা কি করেছি, তোর নার্ভকে স্টিমুলাস দিচ্ছি। তাহলে নার্ভের স্টিমুলাসটা প্রথম কোথায় যাবে? এই জামাটার উপর যাবে। জামাটার উপর যাওয়ার পর কি হবে? হোয়েন দ্য প্রেসার ইজ ইনক্রিজ, তখন এই জামাটা এখান থেকে সরে যাবে। হোয়েন প্রেসার ইজ ইনক্রিজ, অ্যান্ড দিস এক্সপোজ দ্য ফ্রি নার্ভ এন্ডিং, অ্যান্ড then the pressure transmitted from this to this, বোঝা গেল? এখান থেকে এখানে আসবে।
from the lamellae, outer lamellae to free nerve ending. And in the free nerve ending, it activates the sodium channel. And when the sodium channel activates, sodium enter into the cell and produce the action potential. Action potential to হবে sodium produce করে action potential সময় sodium ভেতরে ঢুকলে কি হবে action potential তৈরি হবে. So by this way action potential are generated in the Pacinian corpuscles. বুঝতে বললাম? And ওই যে বললাম তোর রিসেপ্টরস এবারে হচ্ছে সোডিয়াম ঢুকছে 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 দেন একটা টাইম মাইনাস ধর 60 মিলিভোল্ট সোডিয়াম ঢুকছে পজিটিভ হচ্ছে হচ্ছে 40 millivolt, that is the threshold point. When it reaches the 40 -40 millivolt, there is a production of a action potential. So that's way action potential are generated in the Pacinian corpuscle. ঠিক আছে এবারে কি হচ্ছে তোর if a stimulus is strong and thus produce a large stimulus স্বাভাবিক ব্যাপার যদি একটা স্টিমুলাস তোর স্ট্রং হয় সে কি করবে সে বেশি বেশি করে সোডিয়াম ঢুকাবে আর বেশি বেশি করে সোডিয়াম ঢোকালে কি হবে বড় বড় অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হবে এবং কি হচ্ছে তোর অ্যাকশন পোটেনশিয়াল যখন একটা তৈরি হচ্ছে সোডিয়াম যখন চ্যানেলটা ওপেন হয়ে যাচ্ছে সোডিয়াম ঢুকিয়ে যাচ্ছে and it produce the repetitive action potential. So বারবার রিপিটেশন হচ্ছে that the produce the repeated action potential and ultimately কি হচ্ছে না সো আমি এখান থেকে কি কনক্লুশন করতে পারি the action potential that is generated which depend on the strength of the stimulus তাই না স্ট্রেন যদি কম হয় তার অ্যাকশন পোটেনশিয়াল কম হবে স্ট্রেন যদি বেশি হয় অ্যাকশন পোটেনশিয়াল বেশি হবে মানে দেখ না কিছুই না ধর একটা তুই একটা চকের ওপর তুই ধর পা দিলি কি হবে চকটা ভেঙে যাবে পাটায় হয়তো একটু ব্যথা লাগবে কিন্তু এটা তুই ধর একটা প্রেক আছে প্রেকের উপর তুই পা দিলি তাহলে কি হবে তুই পাটা সঙ্গে সঙ্গে তুলে নিলি চকের ওপর পা দিলি তো পা তুলবি না চকটাই গুঁড়ো হয়ে যাবে সো তাহলে কি হচ্ছে ব্রেকের সময় কি হচ্ছে অ্যাকশন পোটেনশিয়াল উইল বি হিউজ সো স্ট্রেংথ অফ দ্য স্টিমুলাস হিউজ এটার ক্ষেত্রে কি হচ্ছে স্ট্রেংথ অফ দ্য স্টিমুলাস ইজ লেস সো অ্যাকশন পোটেনশিয়াল উইল বি লেস বুঝতে পারলাম সো দ্যাট ইজ হোয়াই কিন্তু এর একটা তোর ব্যতিক্রমও আছে যেমন হচ্ছে তোর ধর একটা কি বলবো তোর ধর একটা টাচ রিসেপ্টারস তুই তাকে কি করলি তুই টাচ রিসেপ্টারের উপর তুই প্রেসার দিলি যেমন এইটা আমার হাত ঠিক আছে হাতে যদি আমি একটা মনোফিলামেন্ট মানে কোনো কিছু দিয়ে যদি আমি ইয়ে করি তাহলে আমি টাচ ফিল করতে পারবো আবার এই টাচটার ওপর আমি যদি একটা 50 কেজি কিছু একটা রাখি হাতের ওপর তাহলে আমি টাচ ফিল করতে পারবো দুটোই টাচ উইল বি দ্য সেম রিসেপ্টরটা টাচ আমি যখন 50 কেজি একটা জিনিস হাতের ওপর রাখছি তাহলে সেই তখন টাচটাকে কে স্টিমুলেট করছে বল সেই টাচটাকে স্টিমুলেট করছে প্রেসার তাই তো অথচ সেই টাচটাকে আমরা কি করছি বাই আ মনোফিলামেন্ট মানে বুঝতে পারছি তো ছোট একটা সুতোর মতো জিনিস তাকে আমি হাতে বোলালে আমি টাচ ফিল করতে পারছি তাহলে কি হচ্ছে সেটা ইট ইজ নট আমি যে আগের জিনিসটা বললাম যে স্ট্রেন যত বেশি হবে তার স্টিমুলাস যত বেশি হবে স্ট্রেন তত বেশি হবে তাহলে এক্ষেত্রে কি হচ্ছে এটা তো উল্টো হয়ে গেল টাচের ক্ষেত্রে আমি যখন প্রেসার অ্যাপ্লাই করছি তখন আমার হিউজ প্রেসার লাগছে টু রেসপন্স দ্য টাচ টাচকে আমি কি করছি সামান্য একটু মনোফিলামেন্ট দিয়ে ঘষেই তোর টাচ তৈরি করতে পারছি সো দিস ইজ দ্য
মানে কন্ট্রাডিক্টরি ফ্রম দ্য নর্মাল। এটা কেন হয়েছে? বিকজ this mechanism touch can be stimulated by a different type of stimulus and they can respond। মানে একটা টাচকে তুই ছোট দিয়ে কিছু স্টিমুলেট করতে পারিস, বড় দিয়ে, মানে ডিফারেন্ট এতে ও ডিফারেন্ট ভাবে রেসপন্স করছে, বুঝতে পারলাম? সো দ্যাট ইজ দ্য ফিনোমেনন অফ টাচ। ওকে, এবারে কি হচ্ছে, তুই টাচকে এখানে তুই যদি কি করিস না, ধর আনমাইলেটেড নার্ভ বাদ দিয়ে তুই যদি নোড অফ রেনভিয়ার্স আর আউটার ল্যামেলিকে তুই যদি ব্লক করে দিস, তাহলে কি হবে? দেখা গেছে যে দেয়ার উড বি দ্য নো প্রোপাগেশনস, মানে অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হলো আর একটা হচ্ছে প্রোপাগেট করলো। দেখা গেছে যে অ্যাকশন পোটেনশিয়াল যখন তৈরি হলো, বুঝতে পারলি, যখন তৈরি হলো তো সেটা তৈরি মানে তুই যদি এটাকে আনমাইল্ডলি এটাকে মানে নোড অফ রেনভিয়ার আর আউটার ল্যামেলাকে ব্লক করে দিস, দেয়ার উইল বি দ্য নো ট্রান্সডাকশনস। তুই যদি আনমাইল্ডেড নার্ভ ফাইবারকে ব্লক করে দিস, তাহলে দেয়ার উইল বি দ্য নো অ্যাকশন পোটেনশিয়াল। সো ইট ইজ মানে postulated that the unmediated nerve fiber are responsible for generation of action potentials and node of Ranvier and outer lamellae responsible for the transductions of the action potentials. So this is the experiment that is done over the Pacinian corpuscles. বল কারো কোথাও কোনো প্রবলেম হচ্ছে কিনা বল, বুঝতে পারলাম? Now next point is adaptations. What is the adaptations? When a stimulus applied at constant intensity for a prolonged period, the response are decline over time. That is called the adaptations. মানে একটা রিসেপ্টরকে তুই অনেকক্ষণ ধরে স্টিমুলাস দিলে that is a decline response, তাই না? ধর তুই পরীক্ষার সময় কোনো প্রশ্ন পারছিস, পিছনের ছেলেটা পারছে না, হ্যাঁ, একবার ডাকলো বল রে, বলছে না, দুবার ডাকলো, তিনবার ডাকলো, তারপর ওর ধারণা না, ও বলবেই না, তারপর আস্তে আস্তে রেসপন্স কমে গেল। দ্যাট ইজ কল দ্য অ্যাডাপ্টেশনস। ওকে, কি হয় না, প্রথম দিকে সবই কিন্তু করা হচ্ছে ওই প্যাসিনিয়ান কর্পাসের উপরেই সব এক্সপেরিমেন্ট করা হচ্ছে, অ্যাডাপ্টেশনটাও করা হচ্ছে। তাই এখানে কি হচ্ছে, যখন আমি একটা প্রেসার এর ওপর ক্রিয়েট করছি এবং প্রেসারটা আমি সাস্টেন্ড রাখছি, হাতের ওপর একটা ধর 50 কেজি ওয়েট চাপালে আমি বললাম ব্যথা লাগছে, দিয়ে তোর বন্ধুরা বললাম থাক না, খানিকক্ষণ থাক, তারপর তুলবো। কি হবে, একটু পর খানিকক্ষণ কি হবে, আস্তে আস্তে পেন সেন্সেশনটা কমতে শুরু করে, কমে কি কমে না, তাই না? দ্যাট ইজ ওয়ান ফর্ম অফ তোর অ্যাডাপ্টেশন, তাই তো? বা তোর পিঠের উপর কেউ চেপে বসে থাকলো, প্রথম দিকে লাগে, তারপর কি হয়, খানিকক্ষণ পর মনে আর লাগে না। সো দ্যাট ইজ কল দ্য অ্যাডাপ্টেশন, অল অ্যাবাউট অ্যাডাপ্টেশন। তাহলে কি হচ্ছে, প্রথম হচ্ছে প্রেশার কাজ করে কার ওপর, দ্য আউটার ল্যামেলির উপর, দিয়ে আউটার ল্যামেলিকে কি করছে, ও ডিস্টর্টেড করে দিচ্ছে, তার ফলে কি হচ্ছে, আউটার ল্যামেলি এক্সপোজড হয়ে গিয়ে ওর ফ্রি নার্ভ এন্ডিংকে এক্সপোজ করে দিচ্ছে। এটা বুঝতে পারলাম? আগের একই তো, আগেরটাও তাই পড়ানো হলো, আগের যে পয়েন্টটা পড়ানো হতো, আউটার ল্যামেলির উপর প্রেশার অ্যাপ্লাই করছি আমরা, তাহলে কি হবে, আউটার ল্যামেলিটা সরে যাবে, তারপর কি হচ্ছে, ও ফ্রি নার্ভ এন্ডিংকে এক্সপোজ করে দেবে ফর পেন অ্যান্ড ফর পেন, তাই না? আমার উপর তোর কেউ চেপে বসে, তাহলে কি পেন তো আমার ইয়ে হবে। এবারে তুই ওই প্রেসারটা সাস্টেন রেখে দিচ্ছিস, তুলছিস না, তখন কি হবে, তখন আউটার ল্যামেলি আর রিঅ্যারেঞ্জ and ultimately it cover the free nerve ending. Now the free nerve ending are not exposed.
as the free nerve ending are not exposed, the pain sensation is now diminished and the adaptation is achieved. বুঝতে পারলাম? একটা কারোর ওপর তুই ধর চেপে বসেছিস, এই চাপিস না করে প্রথম বললো কারণ তার পেন হচ্ছে, আলটিমেটলি উঠলি না, আলটিমেট খানিকক্ষণ পর সে আর কিছু বলে না। হ্যাঁ, তো ধর আমার বাচ্চা মেয়ের কথাই বলে, ও ইয়ে থাকলে ও ঘরের উপরে সে উঠে বসবে, তো উঠিস না করে তারপর সে উঠেই বসে থাকবে। তো কি হয়, তাই যখন উঠিস না বললাম তখন আমার পেন ক্রিয়েট হচ্ছে। পেন যখন ক্রিয়েট হচ্ছে মানে কি হচ্ছে, নার্ভ ফাইবারকে সে স্টিমুলেট করছে ফ্রি নার্ভ এন্ডিংকে, বিকজ পেন তোর পাথওয়ে আর দ্য রিসেপ্টর ইজ দ্য ফ্রি নার্ভ এন্ডিং। তাহলে আউটার লেভেলে সরে গেল ইন দ্য প্রেশার, সে ফ্রি নার্ভ এন্ডিংকে এক্সপোজ করে দিল, ফ্রি নার্ভ এন্ডিং দিয়ে পেনটা যাচ্ছে। এবারে সে আর ওই প্রেশারটা সাস্টেন রেখে দিচ্ছে, সে আর তুলছে না। তাহলে কি হবে, আউটার লেভেলি গট দ্য টাইম টু রিঅ্যাডজাস্ট ইজ সাইজ। তাহলে আউটার লেভেলে তাকে টাইম পাচ্ছে রিঅ্যাডজাস্ট করানোর জন্য। ও কি করছে তখন, নেক্সট টাইমে এসে ও খানিকটা কিন্তু যেটা সরে গেছিল সে খানিকটা নার্ভ এন্ডিংকে কভার করে দিচ্ছে। তাহলে এখন আর ফ্রি নার্ভ এন্ডিং আর ফ্রি নেই, সে ঢাকা আছে নাও। তাহলে কি হবে, আলটিমেটলি পেন সেন্সেশন ডিক্রিজ। বুঝতে পারলাম? দ্যাট ইজ দ্য বেসিক প্রিন্সিপাল অফ adaptations. If you know the adaptations, there is a two things. Okay, now like you know the two things, like the the pain sensation and the in pressure control in baroreceptors, they are basically not adapted. হ্যাঁ, কিছু এক্সেপশন আছে, বিকজ ইফ দ্য baroreceptor get adapted, তাহলে কি হবে, আমরা যখন আমাদের পশ্চার চেঞ্জ হবে, বিপি যখন চেঞ্জ হবে তখন কি হবে, তখন আমাদের দেয়ার ইজ এ ডিজিনেস। baroreceptor তাই তো করে, যখন আমরা পশ্চার চেঞ্জ করি দে অ্যাডজাস্ট দ্য ব্লাড প্রেশার অ্যাকর্ডিং টু আওয়ার পশ্চার। ইফ দে গেট adapted, then they are not adjusted with the postures, so this is not occurs. And also the pain sensation, because if we cannot feel the pain, then body are not responding one the human about the noxious stimuli. So pain baroreceptor stimuli, they are not adapted. Okay, তাহলে কিছু আছে যেগুলো হচ্ছে তোর ভালো রকম অ্যাডাপ্টেশন হয়, আর কিছু যেগুলো আছে সেগুলো হচ্ছে তোর অ্যাডাপ্টেশন কম হয়। ঠিক আছে, যেগুলো হয় সেগুলোকে বলা হচ্ছে ফিজিক, আর যেগুলো হয় না সেগুলোকে বলা হচ্ছে টনিক। ওকে, আর কি হচ্ছে অ্যাডাপ্টেশন যেগুলো হয়, যেগুলো হচ্ছে মানে হচ্ছে ফার্স্ট অ্যাডাপ্টেশনস যেগুলো হয়, সেগুলোতে কি হয়, যখন অ্যাডাপ্টেশন হয় প্রথমে হচ্ছে ইনক্রিজ প্রেশার, মানে হচ্ছে প্রথমেই একটা রিসেপ্টরের উপর তুই প্রেশার দিলি, প্রথমেই দেয়ার ইজ এ স্পাইক, অ্যান্ড ইফ দ্য প্রেশার সাস্টেন, then the spike come to the baseline, and ultimate end of the stimulus, that is a again spike, and ultimately come to the baseline. বোঝা গেল? এগুলো হচ্ছে র্যাপিড, যেগুলো র্যাপিডে হচ্ছে প্রথম র্যাপিড অ্যাডাপ্টেশন যেগুলো হচ্ছে প্রথম দিকে হচ্ছে র্যাপিড বাস্ট হবে, তারপর কি হবে, অ্যাডাপ্টেড হয়ে গেল, কাম টু দ্য বেসলাইন। এবার তুই যখন প্রেশার তুলে দিচ্ছিস, এগেন there is a rapid response, and ultimately pressure তুলে যখন দিই তখন they come to the baseline. So this is the chart where the rapid adaptations occur. এ তোরা কি লিখছিস রে? হ্যাঁ, দুজন প্র্যাকটিক্যাল করছিস নাকি? কি করছিস? আমার ক্লাস তো করছিস না, বয়ে যাচ্ছে, করছিসটা কি? there is a different type of যেমন ধর একটা ফানি এক্সাম্পল হচ্ছে এর একটা
তোর র্যাপিড অ্যাডাপ্টেশনের। তুই ধর জামা কাপড় পরছিস, ঠিক আছে, যখন তুই জামা কাপড় পরে নেই তখন তোর ফিলিংস হয় যে আমি জামা কাপড় পরে নেই। আফটার দ্যাট তোর কি এখন ফিলিংস হচ্ছে যে জামা কাপড় পরে আছি? ফিলিংস হয় না। কেন? বিকজ টাচ রিসেপ্টর আছে, দে গেট অ্যাডাপ্টেড। জামাটা অবশ্যই আমার তো স্কিনের যে টাচ রিসেপ্টর তার সঙ্গে লেগে আছে, দে গেট অ্যাডাপ্টেড। ইনিশিয়ালি যখন আমি মানে কেউ জামা কাপড় না পরে তখন কি হচ্ছে, আমি জামা কাপড় পরিনি সেই ফিলিংসটা আছে, কিন্তু জামা কাপড় পর বা জামা কাপড় পরে আছি সেই ফিলিংসটা কি কারো আছে? আছে কি কেউ? আসে না। এগেন তুই যখন জামা কাপড় চেঞ্জ করবি তখন তো সেই মুহূর্তে ফিলিংস আছে যে জামা কাপড়টা চেঞ্জ করছি। বোঝাতে পারলাম? এই রেসপন্সটা তো কি বললাম যে প্রথম দিকে স্পাইক হয়, তারপর দে গেট অ্যাডাপ্টেড, লাস্টলি যখন তুই প্রেশারটাকে তুলে নিচ্ছিস এগেন দেয়ার ইজ এ বাস্ট অফ ফিউ কন্ট্রাকশন অ্যান্ড দেন কাম টু দ্য বেসলাইন। এক্সাম্পল হচ্ছে তোর টাচ রিসেপ্টর। আমি তুই যখন জামা গেঞ্জি যাই পরিস সে তো বডির সঙ্গে টাচই আছে, তো টাচ রিসেপ্টরগুলো আছে, তো সে কি তোকে বারবার রেসপন্স করে যে আমার জামাটা আমার টাচে আছে টাচে আছে, টাচ করে কি? করে না। কিন্তু তুই যখন প্রথম যখন জামাটা পরিস তখন তো ফিলিং হয় জামাটা পরেছি। আফটার দ্যাট কি ফিলিংস তুই পাস যে আমি জামাটা পরে আছি? ফিলিংস পাস না। তাহলে প্রথম দিকে তুই যখন জামাটা পরছিস তখন ফিলিংস পাস যে জামাটা আমি পরছি। তারপর কি হয়, জামাটা যখন টাচ তো রিসেপ্টরের সঙ্গে লেগে থাকে, টাচ রিসেপ্টর অ্যাডাপ্টেড হয়ে যায় যে জামাটা লেগেই আছে, তখন আর কোনো রেসপন্স হয় না। এগেন তুই যখন জামাটা খুলিস তখন তো দেখবি জামাটা পরে অবস্থায় আর যখন তুই জামা না পরা অবস্থায় দুটো কি ফিলিংস একই রকম হয়? একই রকম হয় না, তখন তোর ফিলিংসটা অন্যরকম হয়। সো দ্যাট ওয়ে কি তখন তোর আবার নেক্সট একটা স্পাইক পোটেনশিয়াল তৈরি হলো কি যে আর কোনো টাচ রিসেপ্টর টাচ কিছু লেগে নেই। বুঝতে পারলাম? এই এক্সাম্পলটা হচ্ছে ওই জামা পরা জামা খোলার রেসপন্স। ওকে, next the few property about the receptors. Okay, তোর ধর একটা রিসেপ্টরস আছে, হ্যাঁ, হোয়াট ইজ দ্য অ্যাডিকুয়েট স্টিমুলাস? অ্যাডিকুয়েট স্টিমুলাস মানে হচ্ছে দ্যাট ইজ দ্য স্টিমুলাস, যে স্টিমুলাসে একটা রিসেপ্টর সব থেকে বেশি অ্যাক্টিভেটেড হয়, তাই না? যেমন ধর একটা তোর ওই যে বললাম টাচ রিসেপ্টর, টাচকে তুই উইথ প্রেশার, হিউজ প্রেশার লাগবে টু অ্যাক্টিভেট দ্য টাচ রিসেপ্টর, বাট ইফ ইউ টাচ উইথ আ সেন্সিটিভ থিংস দে গেট স্টিমুলেটেড। ফটোরিসেপ্টরস, ফটোরিসেপ্টরকে তুই যদি প্রেশার হোক বা কিছু দিয়ে হোক তাকে যদি স্টিমুলাস দিস they are not get stimulated, কিন্তু only a torch light they get stimulated. So that is the adequate stimuli, মানে যে স্টিমুলাই সে সব থেকে বেশি অ্যাক্টিভেট হবে, that is called the adequate stimulus. কথা বললাম, they are not depend on the strength but depend on the type. যেমন হচ্ছে টাচে টাচ, প্রেসারে প্রেসার, ফটোরিসেপ্টরে লাইট, কিন্তু সেগুলোকে আবার তুই অন্যভাবেও তুই স্টিমুলেট করতে পারিস, কিন্তু তার জন্য তোর হিউজ ইয়ে লাগবে, মানে তোর কি বলবো হিউজ তোর মানে প্রেশার বা হিউজ এগুলো লাগবে, কিন্তু ঠিকঠাক হলে ও ঠিকঠাক কাজ করবে। ওকে, নেক্সট হচ্ছে ডক্টরিন অফ স্পেসিফিক নার্ভ এনার্জি। কি হচ্ছে না, ধর আমার পায়ের তলায় একটা কিছু একটা টাচ রিসেপ্টরস আছে, টাচ রিসেপ্টরটা পাথওয়ে কি আছে, পাথওয়ে ফ্রম আওয়ার টো টু স্পাইনাল কর্ড L4 L5, ফ্রম L4 L5 থেকে কোথায় যাবে, ইন দা হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস থেকে কোথায় যাবে, ইন দা কর্টেক্স, সেরিব্রাল কর্টেক্স। কর্টেক্সে ম্যাপিং তোদের পড়াবো আমি, কর্টেক্সে ম্যাপিং করা থাকে, গোটা বডির ম্যাপিং কোথায় থাকে আমাদের, যেমন কম্পিউটারে সমস্ত জিনিস কম্পিউটারে লোড করা থাকে তেমনি আমাদের কর্টেক্সে বডির বিভিন্ন পার্টের রিপ্রেজেন্টেশন থাকে, ম্যাপিং করা থাকে।
So that is the area cortex. ওরা ঘুমিয়ে গেছে, এই ঘুমাচ্ছিস না রে, ঘুমাসনি বাড়িতে, হ্যাঁ হোস্টেলে ঘুমাসনি? সো এনি পার্ট অফ দ্য, তাহলে কি হচ্ছে, এই যে রিসেপ্টার্স, এই রিসেপ্টার্স ধর এটা রিসেপ্টার্স, রিসেপ্টার থেকে গেল কোথায়, ইন দা স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ড থেকে উঠে গেল হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস থেকে গেল কর্টেক্স, and that is a huge pathway, and any part of the pathway, if you stimulate, brain can perceive the stimulus come from that part. অনেক কিছু লেখা আছে কিন্তু মেন হচ্ছে এটাই, এত বড় পাথওয়ের মধ্যে তুই এই পার্টটাকে স্টিমুলেট কর, এই পার্টটাকে স্টিমুলেট কর, এই পার্টটাকে কর, এই পার্টটাকে কর, যে পার্টটাকেই তুই স্টিমুলেট দিস, ব্রেন ক্যান পারসিভ দ্যাট sensation come from only these receptors. Okay, now the next is the law of projections. law of projection এ হচ্ছে phantom limb. phantom limb মানে হচ্ছে একটা লোক ধর ট্রেনে উঠতে গেল, ট্রেন থেকে পড়ে গেল, পড়ে তার পাটা কেটে বাদ চলে গেল, এখান থেকে নিচ থেকে কেটে বাদ চলে গেছে, তাহলে কি হবে, পায়ের যে রিসেপ্টর যেগুলো ছিল, পায়ের মানে তোর ডরসাম অফ দ্য ফুট, সেগুলো দে গেট স্টাম্পড, মানে এই পাটা, এটা ধর লিম, লোয়ার লিম, লোয়ার লিমটা দেখবি কাটা পাটা থাকে, তা দিয়ে কাটা পাটা এরকমই হয় দেখতে, দেখবি তোরা যখন অর্থোপেডিক্স ওয়ার্ডে যাবি, হ্যাঁ এরকমই থাকে দেখতে, বিকজ রিপেয়ার করে দেওয়া হয়, তলাটা স্কিন ফিন দিয়ে রিপেয়ার করে দেওয়া হয় সুন্দরভাবে। রিসেপ্টরটা কোথায় থাকে, এখানে, এগুলো হচ্ছে স্টাম্প রিসেপ্টর। স্টাম্প মানে হচ্ছে ওই নার্ভগুলো কিছু ছিঁড়ে ফিরে এসে এই পায়ের ওখানে জমা হয়ে আছে, বুঝলি তো। এবারে কি হচ্ছে, ইফ আ মসকুইটো বাইট অফ দ্যাট অর দ্যাট রিসেপ্টর, ব্রেনে কি আছে, ব্রেনে আছে তোর ওই যে বললাম ব্রেনে সব কর্টেক্সে ম্যাপিং করা থাকে, ব্রেন কি করছে, ব্রেন ভাবছে কি না তোর রিসেপ্টরটা সেন্সেশনটা এখান থেকে আসছে না, আসছে হচ্ছে যখন পা কাটার আগে যে অবস্থায় ছিল সেখান থেকে আসছে, তখন ও কি করবে, পাটা নেই তাতেও ও কি করে পায়ের ফুটে যে মশাটা কাটানো ওখান থেকে তাড়ানোর চেষ্টা করবে, দ্যাট ইজ কল দ্য ফ্যান্টম লিম্ব সেন্সেশন। বোঝাতে বললাম, হোয়াট ইজ কল্ড ফ্যান্টম লিম্ব সেন্সেশন, পাটা কেটে বাদ চলে গেছে, কিন্তু পায়ের নিচে থেকে যে নার্ভ যেগুলো ছিল সেগুলো কিছু কেটে বেরিয়ে গেছে, কিছু রয়ে গেছে, যেগুলো রয়ে গেছে সেগুলো সার্জেন কি করেছে, ওই ঢুকিয়ে দিয়ে ভালো করে আস্তে আস্তে ভালো করে রিপেয়ার করে দিয়েছে, ঠিক আছে রিপেয়ার তো আছে, ভালো আছে। এবারে তোর কি হচ্ছে, পায়ের ওই জায়গাটা, ওই যেখানে কাটা জায়গাটা, যেটা ভালো করে তোর প্লাস্টিক সার্জেন ভালো করে রিপেয়ার করেছে, সেখানে একটা মশা কামড়ালো, মশাটা কামড়ালো, ধর সে যে রিসেপ্টরকে স্টিমুলেট করলো, সেই রিসেপ্টর তো ব্রেনে সেট করা আছে, প্রোগ্রাম তো করাই আছে, তোকে পাঠিয়ে তখনই প্রোগ্রাম করে দিচ্ছে, তো প্রোগ্রাম তুই রিসেট করতে পারবি না। ব্রেন কি কর্টেক্স কি করলো, কর্টেক্স ভাবলো যে সেন্সেশনটা তো আসছে ওই পায়ের তলায় ফুট থেকে, ওখান থেকে সেন্সেশন আসছে, ও তখন কি করলো, হ্যান্ডকে তোর নির্দেশ দিল যে তুমি মশাটাকে তাড়াও, সে তাহলে কি করবে, তখন মশাটা কিভাবে দাঁড়াবে, সে তখন পাটা বাদ চলে গেছে, তাতেও সে কি করবে, হাতটাকে কোথায় নামাবে, ইন দ্য ডরসাম অফ দ্য ফুট, বিকজ ব্রেন তাকে নির্দেশ, ব্রেন তো পাটা কেটে বাঁচলে কিন্তু ব্রেনেও তার প্রোগ্রাম সেট করাই আছে, সে দেখছে না তুমি হাতটাকে কোথায় করবে, সে তখন ইট ইজ দ্য রিফ্লেক্স। রিফ্লেক্স মানে কি বলো, ইনভলেন্টারি,
এটা রিফ্লেক্স। মশা কামড়ালে কি মারি, ওটা কি তো ইয়ে নাকি যে মারো ব্রেন নিতে দামে মারি, রিফ্লেক্স। তো রিফ্লেক্স কি করে, ও তখন মশাটাকে তাড়ানোর চেষ্টা করবে ফ্রম দ্য ডরসাম অফ দ্য ফুট, কিন্তু তার আগে তার নি থেকে অ্যাম্পুটেশন হয়ে গেছে। দ্যাট ইজ কল দ্য ফ্যান্টম লিম্ব সেন্সেশন। বুঝতে পারলাম? এবারে এটা বললাম, খুব শুনতে ভালো লাগলো। হ্যাঁ, এর একটা উল্টো জিনিসও আছে। উল্টো জিনিস কি আছে? মনে কর, ধর ওই যে তোকে আগের দিন পড়িয়েছিলাম, মনে আছে ওই ব্রেনে যখন পড়িয়েছিলাম, তোর ব্রেনে অ্যাস্ট্রোসাইট, মাইক্রোগ্লিয়া, ওগুলো পড়েছিলাম, মনে আছে? কি বলেছিলাম? যে পৃথিবীতে কোনো জায়গা ফাঁকা থাকে না, তোর বাড়িটা ফাঁকা পড়ে আছে, প্রমোটার দখল করে নিল, হ্যাঁ, দিয়ে একটা ফ্ল্যাট বানিয়ে দিল, তোকে একটা ফ্ল্যাট দিল, বাকিটাও বেঁচে দিল। তেমনি এখানেও তাই। ধর আমার পাটা কেটে বাদ চলে গেছে, তাহলে কি হচ্ছে, পায়ের হাঁটু থেকে নিচ পর্যন্ত জিনিসটা নেই। সেরিব্রাল কর্টেক্সকে এই অংশের সেন্সেশন আর খুব বেশি নিতে হচ্ছে না, এটা নেই তো। তাহলে সেই অংশটা, যে অংশে নেই সেই অংশ থেকে টাচ, পেন, টেম্পারেচার কিছুই তো মাথায় আসছে না। তাহলে সেরিব্রাল কর্টেক্সকে ওই অংশটাকে নিয়ে বেশি ভাবতে হচ্ছে না। তখন কি করে, তখন পাশাপাশি যে অংশ নিয়ে ভাবতে হয়, মানে অ্যাভব নি, যে অংশটাকে নিয়ে ভাবতে হচ্ছে, সে দেখছে বা পাশের জায়গাটা তো ভালোই ফাঁকা পড়ে আছে, তাই চলো আমি এটা দখল করে নিই। তখন কি করে, দে এনক্রোচ দ্য সেরিব্রাল কর্টেক্স of unused part of the cerebral cortex, because this part are not utilized by cortex for a long time. সেই অংশটা ভ্যাকেন্ট পড়েছিল। মশা তো কটা কামড়াবে, তো সারাদিনে একটা দুটো, বাকি সব জায়গায় কামড়াবে না, সেই অংশটা ভ্যাকেন্ট পড়ে আছে। তাহলে ইউজড পার্ট কি করবে, দেখবে ওই অংশটা ভ্যাকেন্ট পড়ে আছে, ওই অংশটা চলো দখল করে নিই, ঠিক আছে? তাহলে কি করবে না, যে আগে যে অংশটা ছিল আবার সে নতুন কিছু অংশ এনক্রোচ করলো, তাহলে কি হচ্ছে, দেয়ার ইজ এ ওয়াইড রেঞ্জ অফ স্টিমুলাই। বুঝতে পারলাম? তাহলে কি হবে, দ্য স্টিমুলেশন অফ অ্যাম্পুটেশন স্টাম্প গিভ রাইজ টু আ সেন্সেশন অ্যাপারেন্টলি অ্যারাইজিং ফ্রম দ্য নন এক্সিস্টিং limb as the process stimulus area of the cerebral cortex that previously represent the non-existent limb. বুঝতে পারলাম? মানে ওটা কি করবে, ওই অংশটাও স্টিমুলেট হলে কি করবে না, আমরা পা কি সেন্সেশন করব যে এই অংশ থেকেও আসছে, আবার ওই অংশ থেকেও আসছে। বুঝতে পারলাম? পায়ে হাঁটুর নিচ থেকে পাটা বাদ চলে গেছে, সেরিব্রাল কর্টেক্সের ওই অংশের রিপ্রেজেন্টেশনের এখন কাজ খুব বেশি নেই, তাহলে আমার হাঁটু থেকে উপর পর্যন্ত ঠিক আছে। তাহলে এই অংশ যেটা তার পাশেই আছে, যাকে রিপ্রেজেন্ট করছে, সেই অংশটা কি করবে, যে অংশটা আনইউজ তাকে সে কিছুটা অংশ নিয়ে নেবে, কারণ অংশটা ফাঁকা পড়ে আছে, কোনো কাজ লাগছে না। এবার কি হচ্ছে, যখন আমরা হাঁটুর ওপর থেকে এই অংশটাকে স্টিমুলেট করব, তখন এটাও স্টিমুলেট হবে, সাইমultaneously পায়ের নিচের অংশটাও স্টিমুলেট হবে। বুঝতে পেরেছিস? সো we get the anomaly sensation. Okay, now the last two part, that is the Weber-Fechner law. What is the Weber-Fechner law? If we increase the stimulus the 10 times, sensation only increase into 2, মানে double. That is called the Weber-Fechner law. So the sensation felt is apparently the log of the stimulus. Okay, intensity of the stimulus. এবার একটা এ আছে, R is equal to K ব্র্যাকেট দিয়ে S by S minus K। এবারে হচ্ছে R is equal to হচ্ছে sensation felt, আর S is equal to the stimulus, and বাকি যেগুলো আছে সেগুলো ডিপেন্ড অন দ্য
type of the nerve, type of the stimulus, all is depend on. So that is called the Weber-Fechner law. And last part is the lateral inhibitions. What is the lateral inhibitions? ধর আমার তিনটে আঙুল আছে, তিনটে আঙুলের in the middle finger we touch a middle finger, ঠিক আছে? তাহলে কি হবে, এই টাচ আমি তোর মিডিয়াল দিকে করতে পারি, সেন্ট্রাল দিকে করতে পারি, ল্যাটারাল দিকে করতে পারি। তো টাচ তো সব জায়গাতেই আছে। তো হাউ উই ক্যান লোকালাইজ দ্য টাচ ইট ফ্রম দ্য মিডিয়াল এন্ড, সেন্ট্রাল এন্ড অর ল্যাটারাল এন্ড, কীভাবে আমরা পারসিভ করছি, কি করে করি? তোর যেখান থেকে টাচ হয় সেখান থেকে ধর এটা হচ্ছে মিডিল নিউরন, এটা ল্যাটারাল নিউরন, এটা মিডিয়াল নিউরন, তিনটে নিউরন আছে। টাচটা আছে আমার ইন দ্য মিডিল, আমি মিডিলটা টাচ করেছি, ওকে। অ্যান্ড ইউ নো দ্যাট ইজ এ অলওয়েজ বি আ কোল্যাটারাল কানেকশন। তো এর কোল্যাটারাল কানেকশন আছে ল্যাটারালের সঙ্গে, এর কোল্যাটারাল কানেকশন আছে ল্যাটারালের সঙ্গে, আবার ল্যাটারালের কোনে কো কানেকশন আছে এর সঙ্গে, এর সঙ্গে, এ গাছের মতো হয়ে গেল আর কি, বুঝলি ছবিটা। তো এর কানেকশন আছে এর সঙ্গে। নাও হোয়াট ইজ কল্ড দ্য ল্যাটারাল ইনহিবিশনস। ল্যাটারাল ইনহিবিশন মানে হচ্ছে একটা তোর রেসপন্স বা একটা স্টিমুলাস যে রিসেপ্টরের কাছে আছে তাকেই সব থেকে বেশি স্টিমুলেট করবে। তাহলে আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে ও মিডিল পয়েন্টে আছে, মিডিল নার্ভকে সব থেকে বেশি স্টিমুলেট করবে। তাহলে ল্যাটারাল ইনহিবিশন তোর জিনিসটা কি? ল্যাটারাল মানে হচ্ছে কি, যে যাকে স্টিমুলেট করবে সে উল্টো দিকের নার্ভটাকে ইনহিবিশন করবে। এবার তাহলে তোর লাভ কি হলো? তাহলে এটা ধর আমি সব থেকে বেশি স্টিমুলাস দিয়েছি 3+, সব থেকে বেশি স্টিমুলাস দিয়েছি। এটা কম স্টিমুলাস দিয়েছি 1+, এটা কম স্টিমুলাস দিয়েছি 1+, বুঝতে পেরেছিস? তাহলে এখান দিয়ে যাবে 3+, এখান দিয়ে যাবে 3+, এখান দিয়ে যাবে 3+, বুঝতে পারলাম? তাহলে এ যখন, আর এটা প্লাস, তার মানে এটাও প্লাস, এর এটা প্লাস মানে এর এটাও প্লাস, এটাও প্লাস, এর এটাও প্লাস, বোঝা গেল? ধর এটা আমি প্লাস, এটা 2+ই ধরলাম আমি, 2+, তারপরে এটা আছে 2+, এটা 2+, তাহলে এটা হচ্ছে 1+, মাঝেরটা 3+, পরেরটা 2+, মানে অ্যাকর্ডিং টু দ্য স্টিমুলাস, মানে এটা হাই, এটা মিডিয়াম, এটা লো। এবারে ও কি করছে, ল্যাটারাল ইনহিবিশন হচ্ছে ল্যাটারাল দিকে যে থাকবে তাকে ইনহিবিট করবে। তাহলে এটা 3+ দিয়ে উঠছে, এটা 3+ ইনহিবিশন, এটা 3+ ইনহিবিশন, এটা 2+ দিয়ে উঠছে, 2+ ইনহিবিশন, 2+ ইনহিবিশন, এটা 1+ দিয়ে উঠছে, এটা 1+ উঠবে, 1+ ইনহিবিশন, 1+ ইনহিবিশন। এবারে আমাদের কি হচ্ছে, যখন 3+ দিয়ে স্টিমুলাস হচ্ছে সে এটাকে তোর ইনহিবিশন করছে 3+ দিয়ে, আর এটাকে ইনহিবিশন করছে অনলি 1+ দিয়ে। তাহলে কোনটা স্ট্রং ইনহিবিশন হবে? কোনটা হবে বল? একে ইনহিবিশন করছে 3+ দিয়ে, আর এটাকে ইনহিবিশন করছে অনলি 1+ দিয়ে। তাহলে কোন ইনহিবিশনটা স্ট্রং হবে? যেটা 3+, এটাই স্ট্রং হবে। তার মানে এটা ইনহিবিশনটা স্ট্রং হবে, এটাকে নালিফাই করে দিবে। এবার এটাতে আয়, কে ইনহিবিশন করছে 2+ দিয়ে, আর কে ইনহিবিশন করছে 3+ দিয়ে। তাহলে কোনটা স্ট্রং হবে? অল 3+। তাহলে এটাকে নালিফাই করে দিল। তাহলে লাভ কি হলো? লাভ হলো যে তোর উই ক্যান
accurately detected where the sensation come from. এখন যদি তিনটেতেই আমি এটাকে একটা তো নিডল দিয়ে মাঝখানে খোঁচালাম আর দুপাশে খোঁচালাম, তাহলে মাঝখানে খোঁচালাম না দুপাশে খোঁচালাম, আমাকে আইডেন্টিফাই করতে হবে। তো আইডেন্টিফাই করতে একটা রিসেপ্টর, সবকটা আমি একটাই ফিঙ্গার, এটাকে আমি চুজ দিয়ে ইয়ে করছি। অ্যাকুরেটলি আমি আইডেন্টিফাই করি বাই দ্য ল্যাটারাল ইনহিবিশন। যেখানে আমি চুজটা ফোটালাম সেটা স্ট্রং 3+, তার আশেপাশে কম বেশি হবে, কোনোটায় 1+ হবে, কোনোটায় 2+ হবে, কোনোটায় 1.5+ হবে, কোনোটায় 2, তাহলে এগুলো হয়ে থাকবে। তাহলে অ্যাকুরেটলি হচ্ছে 3+টা কিভাবে আইডেন্টিফাই করবো? বাই দ্য ল্যাটারাল ইনহিবিশন। ল্যাটারাল ইনহিবিশন কি করছে, ও তোর কোথায় থেকে আসছে, বিকজ এই সব দিয়ে তো আমার সেন্সেশন ব্রেনে যাচ্ছে, যেমন এখানে কিছু একটা ফুটেছে, এটা দিয়েও যাচ্ছে, এটা দিয়েও যাচ্ছে, এটা দিয়েও যাচ্ছে। এবারে এ কি করছে, ওঠার সময় 3+ দিয়ে একে ইনহিবিশন করি, ল্যাটারাল ইনহিবিশন, 3+ দিয়ে একে ইনহিবিশন করি, তার মানে কি হচ্ছে, পাশের ল্যাটারাল দুটো কি হচ্ছে, ইনঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। তাহলে ব্রেন তখন কি করবে, পারসিভ করবে যে এখানেই যেহেতু সর্বোচ্চ 3+, তার মানে এখানেই চুজটা ফুটে হয়, তখন ও হাতটা ওইভাবে সরিয়ে দেবে। বুঝতে পারলাম? দিস ইজ কল্ড দ্য ল্যাটারাল ইনহিবিশন। So this is all about the receptors. Next ক্লাসটা তোদের হচ্ছে তোরা প্রিপেয়ার্ড হয়ে আসবি। তিনটে তোদের টপিকস পড়ালাম, দেখ যেটা নার্ভ খুব শক্ত, এগুলো নার্ভের প্রথম দিক, এর পরবর্তীকালে বিভিন্ন পাথ হয়ে আছে, এ আছে, প্রচুর শক্ত, কিন্তু মানে অস্বীকার করার কোনো জায়গা নেই। আমরাও যখন আন্ডারগ্রাজুয়েটে পড়েছি আমরাও নার্ভ খুব ভালো বুঝতাম না। তো যেটা আমরা এটা তোদের যেহেতু এবছর সিলেবাসটা অনেক আগে শেষ হয়ে গেছে, This is the brief structure of the embryo, right? So what we have seen, it has got, this is the cranial end, this is the caudal end, in between that mesonephros. Okay, I want pin drop silence. Okay, so the kidney develops at which week? It start developing at the time of second week, okay, up to the second month. Okay, so what are the periodic thing you could see? This is the dorsal mesentery, this is the pronephros which is degenerating, then mesonephros, so which will remain, mesonephros e ki thake, mesonephric duct. Okay, and finally from metanephros the permanent kidney develops, right? So kidney has how many part? One is collecting part, another one is excretory part. So excretory part develops from metanephric blastema. Why you are not answering? Metanephric blastema. Okay, and the collecting part, what do you mean by collecting part? প্রথমে excretory পার্টটা বল, কোথা থেকে কোথায়? excretory part কোনটা? So it will start from glomerulus, Bowman capsule, then proximal convoluted tubule, loop of Henle, distal convoluted tube. What about the collecting duct? So it will start from collecting duct, from that minor calyx, major calyx, renal pelvis, and final one is the ureter. So write it down. Collecting part develops from মেটানেফ্রিক ডাইভার্টিকুলাম, যেটার আরেকটা নাম কি? ইউরেটারিক বার্ড। ওকে, another name for this one is ureteric bud. Okay, so you could see another part that is known as hindgut. তো hindgut এর কোন ডেরিভেটিভ থেকে urogenital tract তৈরি হয়? What is this? Tell me, what is this? This is the allantois. Okay, so this allantois is a part of the hindgut, right? So it has two parts, one is pre-allantoic part, another one is post-allantoic part. তাহলে post-allantoic part will give rise to the urogenital tract. Okay, another one is post-allantoic part. Okay, so this thing I have discussed. So today we will be discussing about the ureter. So ureter is a part of collecting part. So write it down. Ureter develops from the metanephric diverticulum or ureteric bud. এটা যেন পুরোপুরি মনে থাকে। Okay, this
MCQ may come. Okay, ureter develop from ureteric bud. So you could see this is the ureteric bud. So first it will proliferate. This is the metanephric blastema. So it will give numerous this diverticulum. Okay, so how the major calyx, in that minor calyx, in that further collecting tubules develops. Okay, so ureter develops from there. Okay, so write it down. Collecting part of kidney, it is derived from a diverticulum. It is derived from a diverticulum of the ureteric bud. So now if the question will come, ureteric bud is coming from where? From the mesonephric duct. And mesonephric duct is also known as Wolffian duct. Okay, you have to remember this one. Okay, so see, this is the kidney developmental component. Okay, so first one is collecting part and excretory part. Okay, so collecting part and excretory part is, first one is ureteric bud and excretory part is metanephric blastema. So I have already discussed this thing. Okay, so you have to always remember this chart. Okay, now ureteric bud is the primordium of ureter, renal pelvis, collecting tubules, metanephric blastema and also the renal pelvis. Okay, so see how the ureter develops. So this is the mesonephric duct from that ureteric bud. So it will give this many generations of structure. Okay, that is found in the kidney. And finally, this is the caps. So which is this caps? They will form the distal convoluted tubule, loop of Henle and the Bowman capsule. Okay. So write it down. What are the congenital anomaly of ureter? Congenital anomaly. So if the development of ureter comes, you have to write all the things how the collecting system of kidney develops. Okay, because it is coming from the same source. So write it down, this congenital anomaly. These are very much important. First one is duplex kidney. Okay, duplex kidney and duplex ureter. Duplex means double. Okay, double the ureter, double the kidney. Then ectopic ureter. What do you mean by ectopic ureter? What is the normal position? What is the normal position of ureter, opening of ureter? Where does it open? On the superior lateral aspect of urinary bladder. Right? So, bladder trigone open kore at the superior aspect. So, if it does not open there anywhere else, so that is known as ectopic ureter. Okay. Then the next one is mega ureter. What do you mean by mega? The ureter would be enlarged in size. Okay. Then the next one is ureterocele. So what is ureterocele? Cele means there will be formation of one cavity or sac. Okay. So that is ureterocele. And last one is vesico-ureteral reflex. So what is this? When does it will happen? So the urine is going backwards to the renal pelvis. So when does it will happen? Any obstruction in the urinary bladder like bladder tumor. Okay. So it will cause vesico-ureteral reflex, backward flow. Okay. You have to remember this one. So what it will cause? Suppose this reflex would be there, what would be causing? Write it down, hydronephrosis. Hydronephrosis means there would be accumulation of fluid or accumulation of urine in the kidney. Okay, so that is known as hydronephrosis or hydronephrosis. Okay, so one by one anomaly will come. So at first write it down, duplicated ureter or the duplex ureter. Okay, so first of all it's a congenital condition in which the ureteric bud of embryologic origin, ureter split into two. So you have all seen how the ureteric bud give rise to the ureter. So it may split at the beginning only. Okay. So it will cause double ureter. So it may cause coming from one kidney or double the kidney. It may cause. Okay. And most common renal abnormality, write it down. Most common renal abnormality is duplex ureter, occurring approximately 1% of population. Okay. So see how the ureter. So from renal pelvis there are two origins.
okay, of ureter. So if this will happen, which cases it will be more complicated? In case of female, okay, because in between there is uterine artery is going, okay, so it may cause the obstruction. Now coming to ectopic ureter. So write it down, ectopic ureter. So ectopic ureter occurs when a person is born with ureter in the wrong position, okay, and ectopic ureter can cause urinary incontinence. Ki symptom debe? Number 1 is urinary incontinence. What is incontinence? Inability to hold the timing of micturition, okay. Then infections and swelling. There would be presence of infections and swelling, okay. This condition present at birth, but it is very difficult to diagnose, okay. Recurrent infection hoye jache, UTI hoye jache, but suddenly you have done one USG and you have seen that the ureter is ectopic in position. Means instead of the superolateral aspect of urinary bladder, somewhere it is coming in front of bladder, okay. So just see the picture. So where does it open? See, it is opening on the urethra. It may happen, okay. See, from here also it is coming from the urethra, and where it is going in case of female, it is may even go to the cervix, okay. So these are the condition. Now coming to the mega ureter, okay, mega ureter. So mega ureter is a medical term for enlarged ureter. It is boys are more prone to have this condition, okay. Has got no symptom. Main symptom would be UTIs, okay. So this is the mega ureter, and in some cases it may also cause damage to the kidney, okay. It may also cause damage to the kidney. So see, this is the mega ureter. So what is happening? This ureter is much dilated, okay. So UTI hote pare, and another one, suppose there is vesico-ureteral reflux is more, okay. So the kidney would be also get damaged, okay, in this condition. Now ureterocele. So what is ureterocele? It is a swelling at the bottom of the ureter. Usually it is found at the urinary bladder, okay, at the bottom of the ureter. This swollen area can block the urine flow, and it is also a kind of birth defect, okay. So you could see what it is happening. See, mega ureter, okay, and additionally there is ureterocele, okay. So for this, how you have to do? You have to see inside of the bladder. Which examination we will perform? কি বলে ওটাকে? Cystoscopy, right? Cystoscopy. By that way you could see the inner wall of the urinary bladder, okay. So see, for recapitulate this thing again, I want to say this is the allantois, okay. This is what? So if you see the allantois, this whole area is the allantois, and if it is open, what it is called? In embryonic life it is allantois, in adult life it is called as কি বলে এটাকে বল? Urachus, তাই না? Urachus. And what is the function of allantois or allantoic diverticulum in fetal life? কি কাজ এটার? What I told, in embryonic life the fetus used to micturate in this pathway, okay. And when does it start? Write it down, at the 10th week, okay, at the 10th week. Okay, and this allantois has two parts. এটাকে কি বলছি? Pre-allantoic part, and this is the post-allantoic part, and post-allantoic part will give rise to cloaca, okay. And from cloaca, which thing will develop? Urogenital sinus, okay, urogenital sinus. So now coming to the development of urinary bladder. So it is quite complicated, not like the ureter. The bladder and urethra of urinary system are typically derived from cloaca. Write it down. The bladder and urethra both, okay, is derived from cloaca. That is the hindguard structure. That is a common chamber for GIT,
and as well as the urinary waste. Cloaca, what is the definition? It is written over there. So it is the derivative from the post-allantoic part of the hindgut. So it is the part of the GI tract as well as the tract for the urinary waste product. Okay. So now what is happening? During development 4th to 7th week, এই ক্লোয়াকাটাইড কি হবে? ডিভাইড করে যাবে by the urorectal septum. Very much important. Write it down. 4th to 7th week. During 4th to 7th week, this cloaca is divided into two parts by urorectal septum. তার মানে anterior portion is urinary system, posterior portion is GIT. Okay, so that is forming the rectum. Okay, posterior part. So this is about the development of urinary bladder. Now see what it is happening. So one thing you could see over here, what is this? Two things are having the action to forming the urinary bladder. Ekta hoche ureteric bud, another one is mesonephric duct. Write it down. There are two things that will give rise to urinary bladder. One is ureteric bud, another one is mesonephric duct. Okay, so if you see this ureter, this is also coming from where? From the ureteric bud. Okay, and from here above it there is mesonephric duct. Okay, above it is the mesonephric duct. So which thing is going downwards? That is the mesonephric duct. Okay, mesonephric duct. So if you see the bladder, there are three things that will come. Number one is, write it down, trigone of bladder. Then this is the inferolateral surface of bladder and superolateral surface of bladder. Okay, both the three developments are coming from three different things. Okay, now we'll see that thing. Okay, so now write it down. From urogenital sinus, how many things are coming? From urogenital sinus, if you see, first one is urogenital ridge, genital ridge, mesonephric duct, mesonephros gonad, metanephric tissue, ureter, cloacal membrane, cloaca, allantois, urorectal septum and the tail. Okay, so many derivatives are coming from urogenital sinus. So make one question, what are the derivatives of urogenital sinus? You study by yourself. Okay, now if you see, there are three parts. Okay, so number one is ureteric bud arises from the mesonephric duct, little cranial to the cloaca. So which one is superior over here? You have seen in the picture. So ureteric bud ta hobe na mesonephric duct ta hobe? Ureteric bud ta superior hobe. Okay, see over here, ureteric bud arises from mesonephric duct, a little cranial to the cloaca. Okay. Then the parts of the mesonephric duct caudal to the origin of ureteric bud absorbed into the vesico-urethral canal. Okay, and with the result of mesonephric duct and ureteric bud now have separate opening into the cloaca. So what is happening? This ureteric bud and mesonephric duct, they will open where? Into the cloaca, but they will have separate opening. Okay, in the cloaca. So see over here, first one is, this is the mesonephric duct. See, this is cranial to the mesonephric duct. Okay, so finally it will give formation of the urinary bladder. Okay, and trigone of bladder is completely developed from separate thing. Okay, we will discuss in details. Okay, now write it down. The opening at first close together. However, the opening of ureteric bud move cranially and laterally due to continued absorption of the bud. যে দুটো ওপেনিং আছে সেটা cranially move করবে because the opening of the ureteric bud. Okay,
So you write it down, the triangular area, that is the trigone. So trigone of bladder, it develops from the vesico-urethral canal between the ureteric bud and those from the mesonephric duct. Okay. So see over here how it will open to the allantoids. Okay. So this is the ureteric bud, this is the mesonephric duct, see this is the cloaca. So both will open into the cloaca. And what is median umbilical ligament? Median umbilical ligament is a remnant of vitalo-intestinal duct. Okay, vitalo-intestinal duct, urinary bladder porosis. It will attach from symphysis pubis to the superior aspect of urinary bladder. Okay. Okay, so here they have written what are the three derivatives of the bladder. Okay, so bladder proper ta ke toiri korche, write it down, bladder proper. Okay, write it down, bladder proper will develop from cranial portion of allantoids. Bladder proper ta ke kotha theke develop korche, cranial portion of the allantoids. Now coming to the pelvic part. J part of urinary bladder is present on the pelvic. So that will develop from, so in case of male, write it down, in case of male, pelvic part of the sinus, pelvic part of the urogenital sinus will give rise to, in case of male, একটা হচ্ছে prostatic urethra and membranous urethra. Okay. In case of females, this is the part of vagina. Okay. And thirdly, the caudal portion. If you see the caudal portion of urogenital sinus, write it down. Caudal portion of urogenital sinus, it will form the penile urethra in males and vestibules in the females. So you have to remember the derivatives. Okay. So it has got three parts. One is urinary bladder proper, which is coming from the cranial part of the allantoids. Then the pelvic part, and this caudal part is also known as phallic part. Write it down. Caudal part is also known as phallic part. So bladder proper, see this is the bladder proper, this is the pelvic part, this is the caudal part. Okay. Okay, so this is also known as phallus over here. So see what is happening. At first cloaca is different and ureteric bud is different. Now there is a common connection between the ureteric bud, this is the mesonephric duct, and the allantoids. Okay, it would be joining over here, and these three things join together. So anteriorly it will form the urinary bladder, posteriorly it will form the rectum. Okay. So see, what is this? This is the urogenital sinus, okay, or this is the urinary bladder. This is the complete urinary bladder, and over here this is the gonads. Okay, this is the gonads and this is the kidney. So all things are coming from where? Intermediate mesoderm. Okay. So write down this thing. The derivatives. This chart you have to remember. First one is lining epithelium, that is transitional epithelium of urinary bladder. Transitional epithelium of urinary bladder, except the bladder trigone. So what is the peculiarity of bladder trigone? Tell me the characteristic. Bladder trigone ki characteristic thakbe? What is the color of bladder trigone? It is pinkish red in color. Okay, number one. Second, what is the peculiarity? So you know what is the musculature found in the urinary bladder? Detrusor, right? So there is gradual folding and unfolding of the musculature, right? While there is emptying of urinary bladder or filling of urinary bladder. But what about the bladder trigone? It is always smooth. Okay, there would be no fold that is found on the trigone of bladder. Okay, then second one is lining epithelium of trigone. Why it is different? Because it is coming from the different source. Okay, it is coming from where? From the mesoderm.
from the mesonephric duct and the vestibulourethral canal. Okay, bladder trigone ta derivative aste pare MCQ. Okay, so this is another one. Then coming to the connective tissue and muscle. So this is coming from the splanchniopleuric mesoderm because this is the viscera. Okay, and the last one is, write it down, urachus. Urachus, median umbilical ligament and apex of urinary bladder. There are three things: urachus, median umbilical ligament, and another one is apex of urinary bladder. Okay, so there would be formation of allantois. Okay. So see, there are, now I am coming to the congenital anomaly. Write it down, congenital anomaly of urinary bladder. So first one is, there are three things. So you all know the allantoic opening. Okay. So first one is urachal fistula. So what is the definition of fistula from general anatomy? Abnormal opening both side or one side? Both side. If it is one side, that is called as sinus. Okay, so first one is urachal fistula. Okay, so you could see the picture, it is a urinary bladder, and see this is the allantois. So there is a opening at the umbilicus, at the urinary bladder also an umbilicus. So this is the fistula. Okay, second one is the cyst. So how the cyst is formed? This is which ligament? Ki ligament er naam bol? Median umbilical ligament. So this cyst is usually found on the median umbilical ligament. So you write urachal cyst. This cyst is usually found on the median umbilical ligament. Okay, so there is formation of cyst. Okay, and see the sinus. So during development, what it is happened? The median umbilical ligament is in between. Okay, in between the allantois and the urinary bladder. Okay, so there is only one-sided opening. So that is known as urachal sinus. So these are the three congenital anomaly of urachus also. Okay, three congenital anomaly of urachus. Now what is this? Do you know what is this? This is known as hourglass urinary bladder. Okay, hourglass urinary bladder. So if you see the shape of bladder, it is divided into two parts. In between that there is constriction. Why? Because urinary bladder develops from three sources. Number one is urinary bladder develop from proper ta kotha theke develop kore? Proper ta kotha theke develop korlo? Cranial portion of the allantois. Then next one is trigone. Kotha theke develop hocche? Mesonephric duct. Okay. Then next one is the pelvic part. Pelvic part ta kotha theke develop holo? Pelvic part and phallic part. These are coming from where? These are coming from ureteric bar. Okay. So superior one is the pelvic, inferior one is the phallic. Okay. So this is the hourglass urinary bladder. Now there are three types of fistula. Write it down. First one is congenital rectovesical fistula. Rectovesical fistula. It would be seen only on the males. Okay. So this is the rectovesical fistula. Fistula means both side is opening. Okay. Then next one is congenital vesicovaginal fistula. Okay. VVF is very common. And why does it happen, you know? During improper normal delivery. ঠিক আছে? Improper normal delivery জন্য অনেক সময় এটা হয়। ঠিক আছে? So it is also caused by one procedure. Okay. And another one is urachal fistula. Okay, already we have described. So these three fistula you have to study. Okay. VVF, then RVF and urachal fistula. VVF is very common. VVF, make one short note. Okay. Vesicovaginal fistula, make one short note. How does it occur?
and what is the clinical procedure. Okay, and what are the symptoms. Okay, now last one, this is the ectopia vesicae. So same like the ureter, the bladder is situated outside. Okay, is very common congenital anomaly, and it is also known as extrophy of urinary bladder. এটার আরেকটা নাম হচ্ছে extrophy of urinary bladder. আর আরেকটা এর consequence কি হবে? It would be always associated with epispedias. Write it down. It is always situated with epispedias. এখানে বলেনি. So what is epispedias? Do you know? So if the opening of urethra is superior in position, okay, তাকে বলবো epispedias, and if it is inferior in position তাকে কি বলবো? hypospedias. Both are congenital anomaly, but epispedias is along with the ectopic bladder. Okay, আমি কি বলেছিলাম renal agenesis is associated with, I'm asking from the last class, renal agenesis is associated with, this is the comorbid condition. এটা থাকলে ওটা হবে, সেটা কি হবে? renal agenesis মানে কিডনিটা যদি ফিটাল লাইফে তৈরি না হয়. So how you come to know? You have to do one USG scan of the mother at the 3rd trimester. Okay, so you will find there is oligohydramnions, মানে amniotic fluid টা কম থাকবে, তার মানে কি obviously would be checking for the renal agenesis. Understood? So same like এখানে পাবি তুই epispedias along with the this anomaly ectopic vesicae. Okay, so what is the definition? Deficient midline infraumbilical. This is very much important. It would be always below the umbilicus. Infraumbilical anterior part of abdominal wall. Okay, and what are the thing you will see? Deficient anterior wall, interior of the bladder is exposed. So you may see the trigone, you may see where the ureter opens, everything. Okay, it is open, and urine dribbles from the exposed bladder. So you could also see the urine is coming out from there. Okay, so these are the condition. So why it is happening? Just write it down why it is happening. Failure of complete formation of lateral fold of embryo. Failure of formation of the lateral fold of embryo. এটা 1 নম্বর cause. 2 নম্বর cause হবে কি? Failure of migration of mesoderm in the lateral fold. Failure of migration of mesoderm in the lateral fold. Okay, and incidence is 1 in 10,000 live births. 1 in 10,000. Okay, so this thing I am talking about, it is always found with the epispedias. Epispedias is nothing but when the urethral opening is superior on the position. Okay, so this is also known as bladder extrophy. Okay, so see, this is the condition. Okay, so you could see umbilical cord from that premature rupture of the cloacal membrane. Just write it down, this thing. Write down this thing, umbilical cord from that premature rupture of cloacal membrane, defective anterior abdominal wall, by the pubic symphysis, and here is the protrusion of the urinary bladder. Okay, very common this one. So see, this is nothing but the ectopia vesicae. Okay, so today I have completed, previously I have completed the kidney, today urinary bladder and ureter. Okay, another 2 class for the development of urinator sinus. Okay, I may take one small examination once I complete. Okay.